এই গ্রামে ভয়ঙ্কর একটা মানুষকে দানব প্রতিনিয়ত ঘুরে বেড়ায় আর সুযোগ বুঝে মানুষকে মেরে ফেলে। হঠাৎ করে একদিন তাদের এই গ্রামে বোকা একটা ছেলের আগমন ঘটে। সে পুরো গ্রামবাসীকে জানায় সে ভয়ঙ্কর দানবটিকে মেরে ফেলতে পারবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। উল্টো তাকে বন্দি করে বেঁধে রাখে। এখন কথা হচ্ছে, বোকা ছেলেটি কি পারবে গ্রামকে দানবের হাত থেকে রক্ষা করতে, নাকি দানবের হাতেই তার নিজের প্রাণ বিসর্জন দিতে হবে? এমনই এক অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি আজ। তো বন্ধুরা, বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢোকা যাক। গল্পের শুরুতেই আমরা ইয়াম নামের 10 বছরের একটি ছোট বাচ্চাকে দেখতে পাই। আর সে তার বাবার সাথে নদীতে মাছ ধরার জন্য এখানে এসেছে। হঠাৎ করে ইয়াম তার বাবাকে বলে, বাবা, আমাকে একজন বলেছে এই নদীতে নাকি এক ভয়ঙ্কর দানব বসবাস করে। কিন্তু ইয়ামের বাবা তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেই মুহূর্তে পানিতে ঝাঁপ দেয়। তারপর তার বাবা পানির নিচ থেকে কিছু খড় বের করে আনে আর ইয়ামকে বলে, আমি তো ভেবেছিলাম এটা হয়তো কোনো মাছ হবে। এই কথা বলে সে নৌকায় উঠে পড়ে। তখনই তারা নদীর মধ্য থেকে ভয়ানক কিছু একটার উপস্থিতি টের পায়। মুহূর্তের মধ্যে একটি দানব তাদের নৌকা উল্টো করে ফেলে দেয়। এতে করে ইয়ামের বাবা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। তখন ইয়াম তার চোখের সামনে মানুষরূপী এক ভয়ঙ্কর দানবকে দেখতে পায়। আর মুহূর্তের মধ্যেই দানবটি তার বাবাকে পানির মধ্যে টেনে নিয়ে যায়। এরপর দেখতে পায় পানির রং ক্রমশ লাল হতে শুরু করেছে। এর মানে ভয়ঙ্কর দানবটি তার বাবাকে মেরে ফেলেছে। তখন ইয়াম তার বাবাকে হারিয়ে একদম কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তার বাবার লাশটি পানির ওপরে ভেসে ওঠে। এটা দেখতে পেয়ে সে আরো বেশি ঘাবড়ে যায় এবং সে অনেক জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই ইয়াম এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর এখনো সে মাঝে মাঝে স্বপ্নের মধ্যে সেই দৃশ্যটাকে বারবার দেখতে পায়। এরপর তার সব থেকে প্রিয় বন্ধু, যার নাম ঢং ঢং তাকে ঘুম থেকে ডেকে তোলে। আর সে তাকে বলে, আমি সেই তোমাকে কখন থেকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনছো না। যাই হোক, এরপর তারা দুজন বাইরে ঘুরতে চলে আসে। তারা বাইরে বেরিয়ে এসে গ্রামের সবার খোঁজ খবর নিতে থাকে। এরপর ইয়াম তার গার্লফ্রেন্ড সুজির সাথে দেখা করতে যায়। ইয়াম সুজিকে বলে, চলো দূরে কোথাও পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি। এই কথা বলার সাথে সাথে সেখানে সুজির বাবা চলে আসে। তখন ইয়াম সেখান থেকে বাজারের দিকে চলে আসে। তখনই একটি লোক চিৎকার করতে করতে এসে বাজারের সবাইকে বলে, নদীর তীরে একটি মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। এরপর গ্রামবাসীরা সবাই মিলে ওই নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে তারা সেই মৃতদেহটিকে দেখতে পায়। এই মৃতদেহটিকে দেখে গ্রামের এক বৃদ্ধ লোক সবাইকে বলে, এই ভয়ঙ্কর দানবটি হলো আমাদের পূর্বপুরুষের আত্মা। সে আমাদের গ্রামের সবার ওপর প্রতিনিয়ত নজর রাখছে। শত বছর আগে এই আত্মার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুটো করে বলি দেওয়া হয়েছিল এই নদী তীরে। কিন্তু অনেক বছর পর সেই দৃশ্য আবার দেখা গেল। এর মানে হচ্ছে আমাদেরকে পুনরায় আবার নতুন করে বলি দিতে হবে। এই কথা শুনে সুজির বাবা বৃদ্ধ লোকটিকে বলে, এই লোকটি সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছে। আমরা সবাই নিজের প্রাণকে খুব ভালোবাসি, কেউ স্ব ইচ্ছায় নিজের প্রাণ দিয়ে দিব নাকি? আর এই বলি দেওয়ার কথা শুনে সবাই সেখান থেকে চলে যায়। এরপর ইয়াম তার গার্লফ্রেন্ড সুজির কাছে এসে তাকে বলে, তুমি ভুলেও কখনো ওই নদীর পাড়ে কাপড় পরিষ্কার করতে যাবে না, কারণ ওখানে মানুষকে একটি দানব প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। আর এই কথা বলে ইয়াম সেখান থেকে চলে যায়। এরপর সেখানে সুজির বাবা চলে আসে আর সুজিকে জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায় গিয়েছে? তুমি জলদি করে তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো। এরপর সুজি তার বাবার কথার মতো তার ভাইকে খুঁজতে খুঁজতে নদীর তীরে চলে আসে। কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরেও সে তার ভাইকে কোথাও খুঁজে পায় না। ততক্ষণে সুজির ভাই নিখোঁজ এটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আর গ্রামের সবাই মিলে সেই বাচ্চাটিকে খোঁজার জন্য নদীর তীরে চলে আসে। আর তারা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দূর থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পায়। আর তারা সেখানে গিয়ে দেখতে পায় নদীর মধ্যে একটা বাচ্চা ছেলে মৃতদেহ ভেসে উঠেছে। আর মৃতদেহ দেখে সেখানকার গ্রামবাসীরা আরো বেশি ভয় পেয়ে যায়। আর এই মৃতদেহটি আর কারো নয়, বরং সুজির ভাইয়ের। সুজি তার ভাইয়ের মৃতদেহ দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এর পরের দিন আমরা সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই, যে কিনা একটা মূর্তির সামনে রেখে পূজা করছে। আর সেই গ্রামবাসীদের বলছে, এখন থেকে আমরা প্রতি বছর একটি করে বলি দেব। কিন্তু তখন সেখানে সুজির বাবা চলে আসে আর সেই বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই সাথে সেই মূর্তিটিকেও লাথি দিয়ে নিচে ফেলে দেয়। সূর্যের বাবা সবাইকে বলে, এটা কোনো আত্মা নয়, এটা হলো একটা মানুষকে দানব। সে সবাইকে ধীরে ধীরে এক এক করে মেরে ফেলবে।
কিন্তু গ্রামবাসী কেউ তার কথা বিশ্বাস করে না, বরং সবাই তাকে একটি ঘরের মধ্যে আটকে রাখে। তার মেয়ে সুজি তাকে খাবার খাইয়ে নীরবে সেখান থেকে চলে যায়। এরপর রাত যখন গভীর হয় তখন সে তার পিছনে কিছু একটার উপস্থিতি অনুভব করতে পারে। সে যেন তার নাম নিয়ে তাকে পিছন থেকে ডাকছে। তখন সুজির বাবা বুঝতে পারে এই অজানা আওয়াজটি আর কারো নয়, এটা হলো সেই মানুষকেকো দানবের, যে তার ছেলেকে মেরে ফেলেছে। কিন্তু যেহেতু সে বাধা অবস্থায় ছিল তাই সে কিছুই করতে পারে না। আর এরপরে দেখা যায় সেই দানবটি তার কাছে চলে আসে এবং তার দেহ থেকে মাথাটি আলাদা করে তাকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে সুজি যখন তার বাবাকে দেখতে আসে তখন সে তার বাবার এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সেই সাথে সে কান্নায় ভেঙে পড়ে। আর এখন তার পরিবারে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এই সুযোগে সেই বৃদ্ধ লোকটি গ্রামের সবাইকে আরো বেশি উস্কাতে থাকে। সে সবাইকে বলে, এবার আমাদের কাউকে না কাউকে বলি দিতেই হবে, তবে আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে, আর তখন এই ভয়ঙ্কর হত্যালীলা বন্ধ হবে। এরপর বৃদ্ধ লোকটি সবাইকে বলে এবার সুজিকে বলি দেওয়া হবে। তখন সেখানে ইয়াম উপস্থিত ছিল, আর সে এই কথার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সবাইকে বলে এটা কিছুতেই হতে পারে না। কিন্তু সেই মুহূর্তে সেখানে সুজি এসে উপস্থিত হয় এবং সবার সামনে জানায় সে নিজ ইচ্ছায় ওই দানবের কাছে নিজেকে বলি দিতে রাজি আছে। এরপর সবাই ইয়ামকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সুজিকে বন্দি করে একটা সিক্রেট রুমের মধ্যে আটকে রাখে। কিন্তু অনেক চেষ্টা করে চুপি চুপি ইয়াম সুজির সাথে দেখা করতে আসে। সুজি ইয়ামকে বলে, যেদিন আমাকে তোমার সঙ্গে পালিয়ে যেতে বলেছিলে তখন আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এখন এই কথা মনে পড়ে আমার অনেক বেশি দুঃখ অনুভব হচ্ছে, আর আমি এখন মরতে চাই। এই কথা শুনে ইয়াম অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে প্রতিজ্ঞা করে সে যে কোনো উপায়ে মানুষকেকো দানবকে মেরে ফেলবে। তারপর ইয়াম তার কাজিনের সাথে দেখা করতে যায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। ইয়ামের কাজিন তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং সে তার সাথে আরো বেশ কিছু মানুষকে সঙ্গে করে নেয়। তারা সকলে ওই দানবটিকে মারার জন্য হাতিয়ার বানাতে শুরু করে। এরপর তারা পরের দিন সবাই প্রস্তুতি নিয়ে একটি নৌকায় করে নদীর মাঝে এসে উপস্থিত হয়। অন্যদিকে দেখা যায় সুজিকে বলি দেওয়ার জন্য তাকে সুন্দর করে সাজিয়ে নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে একটি নৌকায় করে নদীর মধ্যে ছেড়ে দেয় গ্রামবাসীরা। এই সমস্ত কিছু দেখে ইয়ামের অনেক মন খারাপ হয়ে যায়। তখন সে পুরো গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করে যে এটা তোমাদের অন্ধবিশ্বাস, যে দানবটি মানুষদের মাঝে এটা কোনো আত্মা নয়, সেটা মূলত একটা মানুষকেকো দানব। আমরা তাকে মারার জন্য এখানে উপস্থিত হয়েছি। যারা আমাদের সাহায্য করতে চাও তারা আমাদের সাথে যোগ দিতে পারো। এই কথা শুনে গ্রামবাসীর মধ্য থেকে দুটি ছেলে সামনের দিকে এগিয়ে আসে। তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এরপর তারা সবাই নৌকায় এসে একত্রিত হয় এবং সেই মানুষকেকো দানবের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পানির মধ্যে কিছু একটা উপস্থিতি টের পায়, তাই সবাই সেটাকে দেখার জন্য সামনের দিকে যায়। তখন একটি ছেলে পানিতে লাফ দেয়। সে পানির মধ্যে থেকে বাইরে বের হয়ে এসে সবাইকে বলে আমি সমস্ত জায়গায় দেখলাম কিন্তু সেই দানবকে কোথাও খুঁজে পেলাম না। এরপর সেই ছেলেটি মজা করে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য পানিতে ডুবে যাওয়ার অভিনয় করে, কিন্তু সেই নাটকটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়, কারণ তখনই সত্যি সত্যি সেখানে মানুষকেকো দানবটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আর এরপরে পানির রং ক্রমশ লাল হতে শুরু করে। আর কিছুক্ষণ পরে সেই ছেলেটি কাঠা মাথা তাদের নৌকার দিকে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে সবাই ভীষণভাবে ঘাবড়ে যায়। তারা এখন কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে সেখানে মানুষকেকো দানবটি উপস্থিত হয়। তাদেরকে সকলকে মেরে ফেলার জন্য মানুষকেকো দানবটি তাদের ওপর আক্রমণ করে। এরপর সেই ভয়ঙ্কর মানুষকেকো দানবটি তাদের নৌকায় উঠে পড়ে। সে এক এক করে সবার ওপর হামলা করতে শুরু করে। তখন নৌকার সবাই একত্রিত হয়ে তার উপর হামলা করে, কিন্তু মানুষকেকো দানবটি ছিল অনেক চালাক, তাই সে বারবার তাদের হাত থেকে বেঁচে যায় আর বিভিন্ন কৌশলে এক এক করে তাদের ওপর হামলা করতে থাকে। তখন আর কোনো উপায় না দেখে তারা একত্রিত হয় এবং ওই দানবের ওপর আক্রমণ করে দানবটিকে জালের মধ্যে আটকে দেয়। দানবটি তাদের হাত থেকে বাঁচার জন্য আবারও পানিতে লাফ দেয় এবং মুহূর্তের মধ্যে সে সেখান থেকে পালিয়ে যায়। তারা সবাই বুঝতে পারে এই দানবটি এত সহজে তাদের সবাইকে ছেড়ে দিবে না, সে তাদের সবাইকে মারার জন্য নিশ্চয়ই আবারও ফিরে আসবে। এরপর দেখা যায় রাত্রিবেলায় তাদের মধ্যে একজন সহযোদ্ধা ভীষণভাবে ঘাবড়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় সে এখান থেকে বাড়ি চলে যাবে। এরপর সে নৌকা থেকে নেমে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তার বাড়ির ফেরার রাস্তা ছিল নির্গম ও নিরিবিলি রাস্তা।
সে ভয়ে ভয়ে সেই নিরিবিলি পথ দিয়ে বাড়ি যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে বুঝতে পারে তার আশেপাশে কোনো কিছু একটা রয়েছে। আর এই সন্দেহটা একদমই সঠিক হয়, কারণ সত্যি সত্যি সেখানে সেই মানুষকেকো দানবটি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর দানবটির সুযোগ বুঝে ছেলেটির উপর হামলা করে দেয়। ছেলেটি অনেক চেষ্টা করেও দানবের হাত থেকে বাঁচতে পারে না, আর তাই সে দানবের হাতেই মারা যায়। এরপর সে মানুষকেকো দানবটি আরো শিকার করার জন্য বেরিয়ে পড়ে। এরপর সে নৌকায় এসে পৌঁছায়, যেখানে ইয়াম এবং তার বাকি সাথীরা উপস্থিত ছিল। আসলে নৌকা থাকা সবাই জানতো মানুষকেকো দানবটি আবারও তাদের নৌকায় হামলা চালাবে, তাই তারা আগে থেকে প্ল্যান করে রাখে। যেই দানবটি নৌকার মধ্যে প্রবেশ করে তখনই তারা তাকে একটি রুমের মধ্যে আটকে ফেলে, আর সবাই সব দিক থেকে তীর মারতে শুরু করে। এর ফলে মানুষকেকো দানবটি রেগে গিয়ে সেখানকার সবকিছু ভেঙে ফেলতে শুরু করে। যে সব জায়গা থেকে তীর বের হতে থাকে সেই দানবটি সেই জায়গায় ভাঙতে শুরু করে। ভাঙতে ভাঙতে সেই সমস্ত দেয়ালগুলোই ভেঙে ফেলে এবং সে বাইরে বের হয়ে আসে। সে একটি মানুষকে মারার জন্য তার উপর আক্রমণ করতে যাবে, কিন্তু তখনই সেখানে থাকা মানুষগুলো বুদ্ধি করে দানবটিকে একটি জালের মধ্যে আটকে ফেলে এবং তাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। তারা দানবটিকে বন্দি করে তাদের গ্রামে নিয়ে আসে। তারা গ্রামে পৌঁছানোর পর গ্রামের মানুষ সেই মানুষকেকো দানবটিকে বন্দি অবস্থায় দেখে খুব অবাক হয় এবং সেই সাথে তারা অনেক খুশিও হয়। তারা সবাই মিলে প্ল্যান করে পরের দিন সকালবেলায় ওই দানবটিকে আগুনে জ্বালিয়ে দিবে। যখনই সেখানে এমন কথাবার্তা চলছিল তখন সেখানে সেই বৃদ্ধ লোকটি চলে আসে এবং দানবটিকে সে চোখের সামনে দেখেও তা বিশ্বাস করে না। সে তবুও বলতে থাকে সবকিছু আমাদের পূর্বপুরুষের আত্মার কারণেই হচ্ছে, কিন্তু তখন তার কথা গ্রামবাসীরা কেউ বিশ্বাস করে না, কারণ এখন সবাই সেই দানবটিকে বন্দি অবস্থায় দেখে খুবই আনন্দিত। এরপর তারা কিছু দূরে একটা পার্টির আয়োজন করে আর তারা সেখানে সবাই আনন্দ করতে থাকে। অন্যদিকে আমরা সুজি আর ইয়ামকে একসাথে দেখতে পাই। তারা একটা আলাদা জায়গায় নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। কিছুদিনের মধ্যে তাদের জীবনে কত কিছুই না হয়ে গেল। সুজি এখন পৃথিবীতে সম্পূর্ণভাবে একা, তাই তারা সিদ্ধান্ত নেয় এখন তারা একসাথেই থাকবে। ইয়াম সুজিকে বলে, হ্যাঁ, এখন থেকে আমরা তিনজন একসাথেই থাকবো, আমি, তুমি এবং আমার সব থেকে প্রিয় বন্ধু, যাকে আমি খুব ভালোবাসি। অন্যদিকে আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি চোখ খুললে তখন দেখতে পায় সেই মানুষকেকো দানবটি আর খাঁচার মধ্যে নেই। সে খাঁচা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে। এজন্য সেই বৃদ্ধ লোকটি চারিদিকে সেই দানবটিকে খুঁজতে শুরু করে, কিন্তু এমন সময় সেই দানবটি তার সামনে আসে আর তাকে মেরে ফেলে এবং গ্রামের বাকি মানুষদের কাছে গিয়ে তাকেও মেরে ফেলতে শুরু করে। এদিকে ইয়ামের সব থেকে প্রিয় বন্ধু ঢং, যে কিনা দানবটির সাথে ধাক্কা লেগে যায়, সে দানবটিকে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে ভয় পাই নাকি? এই বলে সেই দানবটির কাছে গিয়ে তাকে কামড়াতে শুরু করে, কিন্তু তখনও ওই দানবটি ইয়ামের বন্ধুকেও মেরে ফেলে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে তাদের সাথীদের এমন অবস্থা দেখে সকলে ঘাবড়ে যায়, কিন্তু পাশাপাশি তাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে, যেটা তাদের নিশ্চিন্তে থাকতে দেয় না। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যতক্ষণ পর্যন্ত তারা ওই দানবটিকে মারতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা শান্ত হবে না। তাতে করে যদি তাদের জীবনে চলে যায় তারপরেও তারা ওই দানবকে মেরে ফেলবে। এরপর তারা আবারও আগের বারের মতো নৌকা নিয়ে সেই নদীর মাঝখানে চলে যায় আর দানবটিকে মারার জন্য হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়ে থাকে। ইয়াম নৌকা থেকে নেমে একটি ভেলায় করে একটু দূরে অবস্থান নেয় এবং সেই দানবটি আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু যখনই সে পানির ভেতরে সেই দানবটির উপস্থিতি টের পায় তখন সে পানির মধ্যে লাফিয়ে পড়ে। পানির নিচে আসার পর সে দানবটিকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু একটু পরে সেই দানবটিকে তার চোখের সামনে দেখতে পায়। তখন তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। যেহেতু দানবটি ইয়ামের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে ইয়ামকে ধাক্কা দিয়ে আবার নৌকায় ফেরত পাঠায়, কিন্তু তারপরেও সেই দানবটি তার পেছন ছাড়ে না। দানবটি ইয়াম এর পিছু করতে করতে নৌকায় এসে হাজির হয়। যখন দানবটি নৌকায় এসে পৌঁছায় তখন বাকি যোদ্ধারা দানবটির ওপর আক্রমণ করতে শুরু করে। ধীরে ধীরে দানবটি সবাইকে মারতে শুরু করে। ইয়াম দানবটির শরীরে তীর ছুঁড়ে মারে। তীরটি দানবের শরীরে ঢুকে যাওয়ার পর সে কিছুটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু পাশাপাশি ইয়ামও অসুস্থ হয়ে পড়ে। আর এখন দানবটির একমাত্র টার্গেট ছিল ইয়াম। সে যে কোনোভাবে ইয়ামকে মারতে চায়। দানবটি যখন ইয়ামকে মারতে যাবে
তখনই ইয়ামের বাকি যোদ্ধারা ইয়ামকে বাঁচানোর জন্য দানবটিকে আঘাত করতে শুরু করে। তারা সকলেই দানবটির ওপর বিভিন্ন অস্ত্র-শস্ত্র দিয়ে আঘাত করে, কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে সবাইকে পরাজিত করে তাদেরকে সেখানেই মেরে ফেলে। এসব দেখে ইয়াম আরো বেশি রেগে যায়, আর তার ভেতরে প্রতিহিংসার আগুন আরো বেশি হয়। তাই সে রেগে গিয়ে আবারও দানবটির সাথে লড়াই করতে শুরু করে। এরপর সে দানবটিকে নিচে ফেলে তার শরীরে অনবরত চাকু দিয়ে আঘাত করতে শুরু করে। এমনকি সে তার চোখের মধ্যেও চাকু দিয়ে আঘাত করে, কিন্তু দানবটা এত কিছুর পরও মারা যায় না। দানবটি ইয়ামকে নিয়ে পানির মধ্যে লাফ দেয়। এখানে আমরা দেখতে পাই নৌকায় থাকা সমস্ত মানুষ মারা গিয়েছে, শুধু ইয়াম এবং তার গার্লফ্রেন্ড সুজি বেঁচে রয়েছে। তারপর হঠাৎ করে পানির মধ্য থেকে দানবের মাথা বেরিয়ে আসে। সুজি এটা দেখে প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। সে ভাবে ইয়াম হয়তো আর বেঁচে নেই। আসলে এটা ছিল দানবটির কাটা মাথা, যেটা ইয়াম তার হাত দিয়ে উপরের দিকে ধরে রেখেছিল। এরপর ইয়াম পানি থেকে নৌকায় উঠে আসে। তখন তারা একে অপরে আলিঙ্গন করে। ওই দানবটির সাথে ইয়ামের সমস্ত বন্ধুরা মারা যায়। তাদের সবার কথা মনে করে ইয়াম আর সুজি কান্না করতে থাকে। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।